দিগন্তমালার প্রেমান্দোলন লেখিকা আফরোজা আশা পর্ব 50। পূর্ণিমার বৃহৎ চাঁদ আকাশের বুক চিরে জ্যোতির্ময় ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। তার মৃদু আলো নিঃশব্দে ছড়িয়ে পড়ছে চারপাশে। সন্ধ্যা গড়িয়ে আগমন ঘটেছে রাতের প্রহরের। হিসেব মতো আজ বেলার পাটোয়ারি বাড়ি যাওয়ার কথা, কিন্তু দুর্ভাগ্যবশত তাহার হয়ে উঠল না। দুপুরে ও বাড়ি থেকে মানুষজন এসেছিল। রহমান পাটোয়ারি আর রাসেল পাটোয়ারি এসে রতনের আব্বার জানাজায় শরিক হয়েছিল। বিকেলের পর তারা হাসপাতালের দিকে গিয়েছে মনাকে দেখতে। তালুকদার বাড়ি আপাতত ফাঁকা, সবাই হাসপাতালে। বাড়িতে শুধু রোকেয়া তালুকদার, বেলা, প্রত্যাশা আর রতন আছে। রতনের মানসিক স্বাস্থ্য খুব বেশি ভালো নয়। গেস্ট রুম গুছিয়ে দেওয়া হয়েছে ওর জন্য। সেখানে ঝিম ধরে বসে আছে একাকী, কারোর সাথে কথাবার্তা বলছে না। বর্তমান পরিবেশ পরিস্থিতিতে আকস্মাৎ প্রচণ্ড দায়িত্বশীল হয়ে উঠেছে বেলা। বাপের বাড়ির আহ্লাদী ছোট মেয়েটা গতরাত থেকে এখন পর্যন্ত দায়িত্বের তাগিদে ছুটছে। না কেউ বলে দেয়নি ওকে। নিজ থেকে হাতে হাতে কাজ করছে, কোথায় কি লাগছে সেসব দেখছে। কারো কোনো কিছু প্রয়োজন পড়লে নিজ উদ্যোগে করছে। হয়তোবা গুছিয়ে করতে পারছে, হয়তোবা পারছে না, তবে চেষ্টার কমতি নেই। কারণ শোকাচ্ছন্ন তালুকদার বাড়ির সকলের মনের অবস্থা বিবর্ষ। প্রত্যাশা এতক্ষণ ওর কাছে ছিল। ওকে ভুলিয়ে ভালিয়ে ঘুম পাড়িয়ে রোকেয়া তালুকদারের কাছে রেখে রুমে ফিরল বেলা। আগোছালো হয়ে আছে পুরো রুম। কাপড় চোপড় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে বিছানা জুড়ে। এই অবস্থা অবশ্য বেলা নিজেই করেছে। দুপুরে দিগন্তে সাদা পাঞ্জাবি খুঁজতে গিয়ে পুরো কাবাড ঘাঁটতে হয়েছে ওকে। কাঙ্ক্ষিত জিনিস কোথায় থাকতে পারে তা না জানা থাকলে যা হয় আর কি। রুমে ঢুকে দরজা চাপিয়ে দিল বেলা। ফোঁস করে দম ছেড়ে মাথা থেকে কাপড় নামালো আগে। শুধু থ্রি পিসের কি বিশাল ওড়না, সেটা আবার ঠিকঠাকভাবে গায়ে পেঁচিয়ে মাথা মুড়িয়ে ঢেকে রাখা আরও বিশাল ব্যাপার স্যাপার ঠেকছে ওর কাছে। সারাদিন এভাবেই বেড়াতে হয়েছে। বিয়ের দিন সকালে আমিনা বেশ কিছু আচার ব্যবহার শিখিয়ে পড়িয়ে দিয়েছিল বেলাকে। তার মধ্যে এটা একটা। খারাপ লাগছে না, তবে অভ্যাস না থাকার কারণে সামলাতে খানিক অসুবিধে হচ্ছে বেলার। মাথা থেকে কাপড় পরে যেতে চায় বারবার। সেটা আবার টেনে ঠিক করতে গিয়ে ভেতরের কাটছাট ছোট চুলগুলো এলোমেলো হয়ে জটলা বাঁধে। এত এত কাপড়ের স্তূপ দেখে মুখটা খানিক ছোট হয়ে এলো বেলার। ইচ্ছে তো করছে কাপড়গুলোর ওপরে হাত পা ছড়িয়ে দিয়ে একটু ঘুমাতে, কিন্তু উপায় নেই। যাওয়ার আগে এক ফাঁকে আমেনা করার নির্দেশ দিয়ে গিয়েছে সবসময় পরিপাটি রাখতে। বিছানার কাছে এসে কদম থামালো বেলা। গায়ে চাপটানো ওড়না খুলে একপাশে রাখলো। ছেড়ে রাখা আধ ভেজা চুলগুলো হাত খোপা করে নিল। তারপর এক এক করে ভাঁজ করলো সব কাপড়গুলো। কাবার্ডের সবচেয়ে ওপরে তাকে হাত গেল না বেলার। নিচের দুটো তাকে ওড়ার দিগন্তের কাপড়গুলো নিজ সুবিধা মতো তুলে রাখতে লাগলো। এর মাঝে দরজার কপট খোলার শব্দ এলো। কর্মরত হাতজোড়া থামলো। ঘাড় বেঁকিয়ে দরজার পানে চাইলো বেলা। কাঙ্ক্ষিত পুরুষকে দেখে ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটল। আবার হুট করে কিছু খেয়াল আসতেই খোপা করা চুলগুলো খুলে বুকের সামনেই দুভাগে টেনে আনলো। তারপর প্রশ্ন করলো, সব এনেছেন? দরজার খিল আটকে ফ্যাকাশে চোখে বেলার দিকে তাকালো দিগন্ত। মুখ থেকে ছোট উত্তর বের হলো, হুম। বিকেলে বের হওয়া স্বাভাবিক দিগন্তের সাথে। এখন ফিরে আসা দিগন্তের মিল পেল না বেলা। অধরকোণের হাসিটুকু মিলিয়ে গেল। এলোমেলো পায়ে বেলার কাছে এসে ওর দিকে দুটো ব্যাগ বাড়িয়ে দিল দিগন্ত। ওর মুখের দিকে চেয়ে থেকে ব্যাগ দুটো নিল বেলা। দেখলো প্রত্যাশার কয়েক সেট জামাসহ প্রয়োজনীয় কিছু জিনিস। সেগুলো কাবার্ডের এক সাইডে তুলে রেখে ব্যস্ত পায়ে দিগন্তের কাছে এলো ও। এদিকে বিছানার একপাশে গা এলিয়ে কপালে হাত চেপে রেখেছে দিগন্ত, চোখ জোড়া বন্ধ। ওর ওপর পাশে এসে পা গুটিয়ে বসলো বেলা। কিছু বলার জন্য মুখ খোলার আগে দিগন্তের মাথার কাছে পড়ে থাকা ওড়নাটার দিকে নজর পড়ল। হাত বাড়ালো সেটা নেয়ার জন্য, কিন্তু বাড়ানো হাত বাড়ানোই রয়ে গেল। পেটের দিকে কাপড় ভেদ করে প্রবেশ করায় উষ্ণতায় শরীর শিউরে উঠল ওর। বালিশ ছেড়ে বেলার কোলে মাথা রেখেছে দিগন্ত। পুরুষালী দুহাত আড়াআড়িভাবে ওর কোমর জড়িয়ে রেখেছে। মুখ গুজেছে বেলার পেটে। নড়চড় করল না বেলা, না মুখ ফুটে কিছু বের হলো। শরীর জমে গিয়েছে ওর। স্থির চিত্তে বসে রইল। এক সময় দিগন্তের ডাক ভেসে এলো, বেলা। জবাব দিল, হুম। মাথা ব্যথা, শান্তি পাচ্ছি না। এক হাত তুলে দিগন্তের এলোমেলো চুলের কাছে নিয়ে এলো বেলা। পরক্ষণেই মনে পড়ল চুলে টান সহ্য করতে পারে না দিগন্ত। কি ভেবে হাত কিঞ্চিত নামিয়ে ঘাড়ের কাছে আনলো। আলতোভাবে ম্যাসাজ করতে লাগলো। নরম হাতের ছোঁয়ায় হয়তো কিছুটা স্বস্তি মিলল দিগন্তের। মাথার সমস্ত ভর ছেড়ে দিল বেলার কোলে। কিছুটা সময় গড়ালো। বেলার হাত এখনো চলমান। এক পর্যায়ে কিছু একটা ঠাউর করতে পেরে চমকালো ও।
পেটের কাছে ভেজা ভাবটা ক্রমশ বাড়ছে। বড় আশ্চর্য নিয়ে ঝট করে চোখ নামিয়ে দিগন্তের পিঠের দিকে তাকালো বেলা। থেকে থেকে ঈষৎ কেঁপে উঠছে, তা দেখে বুকের ভেতরে কেমন মচড়ে উঠল ওর। গাম্ভীর্যতায় ঘেরা এই পুরুষটা কাঁদছে, বেলার কোলে মুখ ডুবিয়ে চোখের পানি ফেলছে। লোকটা অস্থির লাগলো বেলার, খুব করে জানতে ইচ্ছে হলো কেন এই চোখের পানি, কিন্তু কোনো প্রশ্ন করলো না। ভেতরের অস্থিরতা দমিয়ে রেখে শুধু নীরবে সাক্ষী হলো গড়িয়ে পড়া প্রত্যেক বিন্দু কণার। একটা সময় পর দিগন্তের নিঃশ্বাস ভারী হলো, সেভাবেই ঘুমিয়ে পড়েছে ও। বেলা টলমলে নেত্রে এখনো দিগন্তের ঘাড়ে হাত বুলাচ্ছে। ঘড়ির কাঁটা ৮টা পেরিয়ে 10টার ঘরে এসেছে। 2 ঘন্টা যাবৎ একভাবে বসে আছে বেলা। কোমর লেগে এসেছে ওর, নড়তে চাইলেও পারছে না। মাত্র ঘুমিয়েছে দিগন্ত, সে ঘুম ভাঙাতে চায় না ও। পিঠের দিকটাও লেগে এসেছে। আস্তে ধীরে মাথা এলিয়ে দিল হেডবোর্ডের দিকে। ঘাড় কিঞ্চিত বাঁকিয়ে পিঠ টান টান করার মাঝেই দৃষ্টি আটকালো বালিশের পাশে রাখা নোটপ্যাডে। উপরের কভারটা কাঠের তৈরি, মাঝখানে খোদাই করা একটা ফুলের ছবি পছন্দ হলো বেলার। দিগন্ত এতক্ষণে গভীর ঘুমে তলিয়ে গিয়েছে। ম্যাসেজ করা থামিয়ে কৌতূহলী হাত নোটপ্যাডটার দিকে গেল। নতুনের মতো চকচক করছে। বেলার ধারণা হলো এটা নতুন কেনা হয়েছে। সামনে পেছনে মোটা কাঠের কভারটা উল্টে পাল্টে দেখলো, তারপর ভেতরের পৃষ্ঠাগুলো দেখার জন্য খুললো। প্রথম পৃষ্ঠা মেলতেই বেলার ধারণা ভুল বের হলো। বড় বড় অক্ষরে সাইন করা নামটা দেখে ভ্রু কুঁচকালো বেলা। ঠোঁট নাড়িয়ে উচ্চারণ করলো, মোনালিসা মোনা। পুরো পৃষ্ঠা জুড়ে শুধু এই নামটাই লেখা। অজানা কারণে বেলার আগ্রহ বাড়ল। নোটপ্যাড চোখের সামনে এনে পরের পৃষ্ঠা উল্টালো। কালচে মনির সম্পূর্ণ নজর সেখানে নিবদ্ধ হলো। ঠোঁট নড়তে শুরু করলো বেলার, তবে কোনো শব্দ হচ্ছে না। আগস্ট 18, 2016। চট্টগ্রামের ঘোরগ্রামে এক নিম্নবিত্ত গরিব ঘরে জন্মানো সাদাসিধে মেয়েটা চান্স পেল ঢাকার এক নামকরা ভার্সিটিতে। ঘর কোনো সেই মেয়ে একটা উজ্জ্বল ভবিষ্যতের আশায় জীবনে প্রথমবারের মতো ঢাকা শহরে পা রাখল। একা, সাথে আসার মতো কোনো মানুষ নেই তার। আম্মা সারাদিন গায়ে গতরে খেটে দুমুঠো ভাতের যোগান দেয়। ঘরে 12 বছর বয়সে এক ছোট ভাই। বাবা থাকাও যা, না থাকাও তা। মাদকাসক্ত লোক, সারাদিন নেশাভার নিয়ে পড়ে থাকে। কখনো যদি নেশা কেনার টাকায় টান পড়ে, তখন আম্মার গায়ে হাত তোলে। তার হাতে যে 2 টাকা আসে সেগুলো জুলুম খাটিয়ে নিয়ে নেয়। ঘরের 2-1 যা জিনিসপত্র সেগুলো বেচে ফেলে। এমনও একদিন হয়েছে, খাওয়ার থালা মাত্র 2টো আম্মাই কিনেছিল, সেই থালাগুলো বেচে খেয়েছে। এরকম এক বাবার মেয়ে আমি। ভয় ভীতিতে জর্জরিত আমি মনে প্রবল সাহস সঞ্চয় করে চট্টগ্রাম ছেড়ে ঢাকায় চলে আসি। হাতে বেশি টাকা ছিল না, কিন্তু একদম হিসেব করে বাস ভাড়া আর খুচরা কয়টা টাকা আম্মা দিয়েছিল, তাও অন্যের থেকে ধার করে। তারপর কি হবে, কিভাবে কি করব কিছু জানতাম না। চট্টগ্রাম থেকে এক বুক সাহস আর আশা নিয়ে এলেও বাস থেকে নেমে মানুষ ভর্তি ব্যস্ত ঢাকা শহর দেখে সেসব নিমিষে হারিয়ে গেল। এত এত মানুষ, ব্যস্ত মহাসড়ক, এর মাঝে চক্কর কাটতে শুরু করলাম। বেশভূষা দেখে যে কেউ সহজে ঠাউর করতে পারবে আমি কোন পরিবার থেকে উঠে এসেছি। হাতে পাটের তৈরি একটা ছোট ব্যাগ, সেখানে প্রতিদিনের পরা 2 সেট জামা, একটা ভাঙাচোরা বাটন ফোন আর শুকনো 2টো বিস্কুটের প্যাকেট। বাস থেকে নেমেছিলাম দুপুরে। কোথা থেকে কোথায় যাব তা ঠিক করতে করতে মাগরিব গড়িয়ে গেল। মানুষজনের কাছে শুনে বুঝলাম ভার্সিটি কিছুটা দূরের রাস্তা, এখান থেকে রিকশায় যেতে হবে। ভার্সিটির কাছে পৌঁছালে আমার পেরেশানি কমবে, একটা গার্লস ম্যাচে উঠব। ব্যাস, বোকা আমি রিকশা চড়ে বসলাম। ভাড়া জিজ্ঞেস করলাম, বলল 40 টাকা। ব্যাগে খুচরা 40 টাকায় অবশিষ্ট ছিল। রিকশা ছাড়ার পর মনে মনে ভয় কমলো। রিকশা চলছে তো চলছেই, একসময় আমার কোমর লেগে গেল, অথচ ভার্সিটির টিকিটাও চোখে এলো না। রিকশা চালককে জিজ্ঞেস করলে বলল আরেকটু রাস্তা। এই আরেকটু রাস্তা আরেকটু রাস্তা বলে পুরো 3 ঘন্টা হয়তো ঢাকা শহরের অর্ধেক অলিগলি ঘুরিয়ে তবে ভার্সিটির কাছে আনলো। এতে অনেকটা রাত হয়ে গেছে। এই যে লিখতে লিখতে সেই ঘটনার স্মৃতিচারণ করে শব্দ করে হাসছি। দুনিয়াতে কত ধরনের মানুষ। রিকশা চালকটা আমাকে দেখে ঠিক বুঝে ফেলেছিল শহরে আমি নতুন মানুষ। রিকশা থেকে নেমেই ভাড়া 40 টাকা দিতেই রিকশাওয়ালা খ্যাঁক করে উঠল। আমি বুঝলাম না তার মানে। জোরে জোরে চিল্লানি দিয়ে জানালো, ভাড়া 540 টাকা। দুনিয়া ঘুরে গেল আমার। স্পষ্ট শুনেছি লোকটা শুধু 40 টাকা বলেছে। সে কথা বলতেই কেমন যেন বিচ্ছিরি ব্যবহার করলো আমার সাথে। রাস্তার মাঝে দাঁড়িয়ে আমাকে সে কি গালাগাল করলো। 540 টাকা না পাওয়া পর্যন্ত ছাড়বেন না তিনি। এদিকে ভয়ে আমি জড়সড় হয়ে আছি। এত টাকা কোথায় পাবো?
রিকশাওয়ালা টাকা না নিয়ে ছাড়বে না, এদিকে আমার কাছে টাকা নাই। একসময় চোখ মুখ বন্ধ করে নিয়ে ওই জায়গা থেকে ভোঁসুট লাগালাম। দুর্ভাগ্যবশত রাস্তায় দৌড়ানোর ফলস্বরূপ একটা বাইকের সাথে ধাক্কা খেলাম। রাস্তায় পড়ে হাত পা কেটে একাকার অবস্থা। দুর্ভাগ্য? না, মোটেও দুর্ভাগ্য ছিল না, বরং জন্মের পর থেকে সেদিন পর্যন্ত পাওয়া আমার জীবনের এক ও একমাত্র সৌভাগ্য। বাইক থেকে নামলো দুটো ছেলে, ব্যথায় জর্জরিত আমি। রাত গভীর হওয়ার কারণে মানুষজনের জটলা একটু কম পড়েছিল। ছেলে দুটো কি ভীষণ চালাক, আমার কাছে এসে দাঁত কেলিয়ে এমনভাবে কথা বলল, রাস্তায় জড়ো হওয়া গুটিকতক লোকগুলো বুঝলো আমরা পূর্ব পরিচিত। তারা নিজ কাজে চলে গেল। আমি বোকা রাস্তায় বসে শুধু দেখেই থাকলাম হাঁ করে। এর মাঝে আবার রিক্সাওয়ালাও চলে এলো আমার কাছে। ছিলে যাওয়া হাত পা দেখে মায়া হলো না তার, তিনি আবার পড়লেন ভাড়া নিয়ে। বলা বাহুল্য, সে যাত্রায় অপরিচিত ছেলে দুটোই আমায় বাঁচালো। রাত হয়েছে অনেক, আমার মাথায় চিন্তার ভার, এত রাতে হোস্টেলে উঠতে পারবো কি না। এহেন ভাবনার মাঝে একজন জিজ্ঞেস করলো আমি কোথা থেকে রিক্সা নিয়েছি। জবাবে বাস স্ট্যান্ডের কথা জানালাম, সাথে এও জানালাম ভাড়া 40 বলেছিল, কিন্তু এখন 540 চাইছে। রিক্সাওয়ালার সাথে ছেলেগুলো তর্কাতর্কি হলো। জিতলো অবশ্য ছেলে দুজনই। স্থায়ী ছেলেদের সাথে ভাড়ার লজিকে টিকলো না রিক্সা চালক। সেই আবার 40 টাকা নিয়ে ফিরতে হলো তাকে। ততক্ষণে আমি রাস্তা থেকে উঠে দাঁড়িয়েছি। হাঁটুতে ছাল উঠেছে, দাঁড়াতে কষ্ট হলো বেশ। ভেজাল মিটিয়ে ছেলে দুটো আমার সামনে এলো। আমি ব্যাগ হাতিয়ে 40 টাকা ওদের দিকে বাড়িয়ে দিলাম। আমার বাড়িয়ে দেওয়া টাকা দেখে ওরা একজন আরেকজনের দিকে তাকিয়ে হাসলো। সে হাসির মানে বুঝলাম না আমি। অচেনা শহরে ছেলে দুটোকে ভয় হতে লাগলো এবার। যদি খারাপ হয়, আমার ক্ষতি করার চেষ্টা করে। তন্মধ্যে বাইক চালাচ্ছিল যে ছেলেটা, সে আমার বাড়ানো হাতের ওপর কচকচে 5টা হাজারের নোট রাখলো। হতভম্ব আমি জিজ্ঞেস করলাম কিসের টাকা। জবাবে পাশের জন জানালো ওদের বাইক দিয়ে আমার অ্যাক্সিডেন্ট হলো, তার ক্ষতিপূরণ। ক্ষতিপূরণ দিচ্ছে দেখে সুযোগটা চট করে লুফে নিলাম। টাকাগুলো ওদের ফিরিয়ে দিয়ে বললাম পড়াশোনার তাগিদে শহরে এসেছি, ক্ষতিপূরণ দিতে চাইলে একটা গার্লস হোস্টেলের ব্যবস্থা করে দিতে। তারপর ওদের সাথে আরও কিছুক্ষণ কথাবার্তা হলো। জানতে পারলাম আমরা তিনজনই সেম ভার্সিটি, সেম ইয়ার, সেম ডিপার্টমেন্ট। আমার ভয় খানিক লাঘব হলো। প্রায় তখনই থাকার জায়গারও খোঁজ পেয়ে গেলাম। ভার্সিটি থেকে কিছুটা দূরে গার্লস হোস্টেলে উঠিয়ে দিয়ে ওরা চলে গেল। এত রাতে একটা সিঙ্গেল বেডের রুম পেয়ে আমি প্রথমে অবাক হয়েছিলাম, পরে জানলাম এটা শিকদারের মামা মামির আন্ডারে। হ্যাঁ, উক্ত ব্যক্তিদ্বয় যারা আমার ব্যাচমেট হয়ে এই উপকার করলো, তাদের একজন রায়হান শিকদার, আরেকজন দিগন্ত তালুকদার। পড়ার মাঝে দিগন্ত নড়ে চড়ে উঠতেই মনোযোগ বিঘ্ন হলো বেলার। তড়িঘড়ি করে নোটপ্যাড বন্ধ করে সোজা হয়ে বসলো। হাত বাড়িয়ে দিল দিগন্তের ঘাড়ের দিকে। পূর্বের ন্যায় আস্তে আস্তে ঘাড়ে হাত বুলাতে শুরু করলো। ঘুমের ঘরে থেকেই বেলার পেটে নাক ডুবালো দিগন্ত। হুট করেই ওর বালিশ এত নরম কিভাবে হলো বুঝলো না। মুখ যত দাবিয়ে দিচ্ছে তত যেন শান্তি মিলছে। নাকে ঠেকছে মন মাতানো মিষ্টি সুবাস। জোরে শ্বাস টানলো দিগন্ত। মোহনীয় সেই সুগন্ধ নাসারন্ধে প্রবেশ করতেই নরম তুলতুলে বালিশে জোরালোভাবে কয়েকবার নাক বুলালো। পরক্ষণে নিজের সুখটুকু খুঁজে নিয়ে ঘুমের অতলে হারিয়ে গেল। এদিকে বেলার অবস্থা নাজেহাল। এত সময় ধরে এভাবে বসে থাকার কারণে কোমর থেকে পায়ের নিচ পর্যন্ত ঝিম ধরেছে। উপরন্তু দিগন্তের অত্যাচারে শ্বাস আটকে পাথরের মতো শক্ত হয়ে বসে আছে। শরীর শিরশির করছে ওর। দিগন্তের করা কাজ কারবারে কেমন অবশ্যই আসছে দেহ মন। নতুন এই অনুভূতিগুলো পীড়াদায়ক হলেও ভালো লাগছে বেলার। কিছুক্ষণ পর দিগন্ত ঘুমিয়ে পড়েছে দেখে নোটপ্যাড খুলে আবারও পড়তে শুরু করলো। দেখতে দেখতে 3টা দিন কেটে গেল। এর মাঝেই পাশের রুমের সিনিয়র আপুর মাধ্যমে একটা টিউশনি পেলাম। বেতন 6,000। আমার টেনে বেশ চলে যাবে এটা দিয়ে। কিন্তু এরপর আরও 2-1টা টিউশনির খোঁজ করতে হবে। ভার্সিটির জন্য যে টাকার প্রয়োজন ছিল সেগুলো আম্মা দিয়েছিল লোন নিয়ে, শোধ করতে হবে আমায়। আজ বাদে কাল থেকে ভার্সিটির ক্লাস শুরু। আমি যত বেশি উৎফুল্ল তত বেশি ভয়ে আছি। শুনেছি প্রথম দিন সিনিয়ররা ফ্রেশারদের দিয়ে উল্টাপাল্টা কাজ করায়। পুরোটা দিন নানান চিন্তা ভাবনায় কাটলো। পরের দিন ধুকপুক মনে ভার্সিটিতে চলে এলাম। গেট পেরিয়ে ভেতরে পা রাখতেই আবারও বাইকের সাথে অ্যাক্সিডেন্ট করতে করতে বাঁচলাম। দোষটা আমারই, মনোযোগ ছিল ভার্সিটির ক্যাম্পাসের দিকেই। চোখ তুলে সামনে তাকাতেই লজ্জায় পড়লাম। পরপর 2 দিন ওদের বাইকের সামনেই পড়তে হলো। বাইক পার করে দুজনে আমার দিকে এলো। ওদের ফেস রিয়াকশন দেখে আমি ধরে নিয়েছিলাম আজ আমাকে অপমানিত হওয়া থেকে কেউ বাঁচাতে পারবে না। কিন্তু না, আমার ধারণা ভেঙে দিয়ে দুজনেই হেসে খেলে ভালো মন্দ জিজ্ঞেস করতে শুরু করলো।
আমি বোকার মতো প্রথম দিকে চেয়েছিলাম, পরে ওদের চাঞ্চল্য ব্যবহারে সহজ হলাম। সেই সময়কার দিগন্ত কিন্তু এখনকার মতো রকচটা গম্ভীর ছিল না, কুবুদ্ধি আর বদের হাড্ডি ছিল। শয়তানি যেন মিনিটে মিনিটে মাথাচাড়া দেয় ওর। এই তো শুরু হলো আমার জীবনের বেশ দুটো মানুষের সাথে বেস্ট সময়গুলো। ভার্সিটি ক্লাস, বন্ধুবান্ধব সব কিছু পেয়ে জীবন রঙিন হলো। ফার্স্ট ইয়ারের মিড শেষ, এর মাঝে কত ফ্রেন্ড এলো গেল, কিন্তু দিগন্ত, রায়হান আর আমার বন্ডিং ধীরে ধীরে খুব স্ট্রং হতে শুরু করলো। তিনজন হলাম ভার্সিটির অন্যতম গ্রুপ। লোক চোখে আমাদের মধ্যে জেন্ডার ইকুয়েশন থাকলেও বন্ধুত্বের দৃঢ়বন্ধন সেসবে তোয়াক্কা করতো না। প্রথম দিকে অবশ্য আমি একটু রয়েস হয়ে চলতাম। ওই যে তথাকথিত প্রবাদ, ছেলে মেয়ে কখনো বন্ধু হতে পারে না, তার থেকে বেশি কিছু হয়। কিন্তু দুই বাঁদর ছেলে আমাকে মেয়ে বলে মনেই করতো না। আমি ছিলাম ওদের ক্রাইম পার্টনার। ভার্সিটিতে দুটো আওয়ারাগিরি করে বেড়াতো আর সামলাতে হতো আমাকে। এগুলোর জন্য পিজে স্যারের কাছে কম গালি খাইনি। গালি দিতে দিতেই স্যার আমাদের আপন মানুষ হয়ে গেলেন। পড়াশোনায় আবার কেউ কাউকে ছাড় দিতাম না, কম্পিটিশন চলতো। এই ক্ষেত্রে তিনজন একে অন্যের শত্রু। টপার হওয়ার জন্য সে কি লড়াই! একদিকে প্রথম তিন স্থান আমাদের তিনজনের দখলে থাকতো, অপরদিকে তিনজনের মধ্যে গোপন লড়াই চলতো টপার হওয়ার। কি যে সুন্দর ছিল সেসব দিন। দিগন্ত, রায়হান দুজনের পরিবারের মানুষের সাথে পরিচিত হলাম। ওদের পরিবার দেখে বাড়ি যাওয়ার জন্য আমার মন উতলা হয়ে থাকতো, কিন্তু শহরে আসার সময় আম্মা বারবার বলে দিয়েছে আমি যেন ভুলেও আর বাড়িমুখী না হই। চোখের সামনে পেলে বাবা হয়তো মেরে ফেলতেও দুবার ভাববে না, কারণ নেশা করতে করতে সে মানসিক রোগীর মতো হয়ে গিয়েছে। দেখতে দেখতে সেকেন্ড ইয়ারের ফাইনাল হলো। শূন্য হাতে এই শহরে এসে দুটো বেস্ট ফ্রেন্ড তো পেলাম, সাথে পেলাম ভাইরূপী দুই গার্ডিয়ান। নিজেকে আমার খুব একটা ভালো লাগে না, তবে সবার ভাষ্য মতে আমি দেখতে মাশাল্লাহ। একবার হোস্টেলের পাশে আড্ডা দেওয়া কয়েকটা খারাপ ছেলে আমার পেছনে আঠার মতো লেগেছিল। সে কথা আমার দুই ব্রাদার শোনার পর খুব টাইট দিল। তারপর থেকে আগলে রাখতো আমায়, সাধ্যের মধ্যে কারোর কুনজরে পড়া থেকে বাঁচাতো। এদিকে আমি পাজি সুন্দর দেখে দুটো জুনিয়র মেয়েকে ওদের পিছে লাগিয়ে দিয়েছিলাম। চেষ্টা করেছিলাম ওদের জীবনে কাউকে আনার, কিন্তু হাই বুড়ো দুটো কোনো মেয়ের দিকে ঘুরেও তাকায় না, হোক সে রূপবতী গুণবতী। এতক্ষণ পড়তে ভালো লাগলেও এ পর্যায়ে এসে বেলার মন বিষিয়ে উঠল। কোনো মেয়ে দিগন্তের অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করছিল, ভাবতেই বুকের ভেতর কোথায় যেন জ্বলে উঠল। এহেন কাজের জন্য মনার উপরে রাগও জমল বেলার। ফোঁস করে শ্বাস ফেলে পরের লেখাগুলো পড়তে শুরু করলো। ওদের এত সাপোর্টিভ মাইন্ড দেখে মাঝে মাঝে অবাক না হয়ে পারতাম না। আমাদের ফ্রেন্ডশিপের স্নিগ্ধ বন্ধন এতটাই দৃঢ় যে আমাকে নিয়ে ওদের মনোভাবের এক বিন্দু পরিবর্তন ঘটেনি কখনো। কিউরিসিটিতে একবার তো প্রশ্ন করে বসেছিলাম, ভার্সিটির কত ছেলে আমার উপর ক্রাশ খায়, তোদের হালচাল এরকম হবে না তো? ব্যাস, আমার প্রশ্ন আমার উপরেই ভারী পড়লো। মনে হলো আমি জোকারি করেছি। বেয়াদব দুটো হে হে করে হাসতে হাসতে আমার দুগালে ঠাস ঠাস করে মেরে দিল। আমিও রেগে গিয়ে তৎক্ষণাৎ দুটোর পায়ে জোরে জোরে লাথি মারলাম। তারপর নিজেই খেয়াল করলাম আমার আচার আচরণ এখন ছেলেদের থেকে কম নয়। কথা বলি উচ্চ শব্দে। দুই ফাত্রা মিলে সাদাসিধে মনাকে ওদের মতো ফাত্রা মনা বানিয়ে দিয়েছে। সঙ্গদোষে লোহা ভাসে কথাটা একেবারে খাপে খাপ। আমার বেশভূষা শুধু মেয়েদের মতো, বাকি চালচলন ছেলেদের থেকেও বেশি উচ্ছন্ন যাওয়া। ঠিক এই কারণেই দিগন্ত, রায়হানের 6 বছরের ফ্রেন্ডশিপের মাঝে এসে আমিও জড়িয়ে পড়েছি। আমাদের তিনজনের বন্ডিং দেখে কেউ ঈর্ষান্বিত হতো, কেউ বা মুগ্ধ হতো। বোকাশোকা গেও আমিটা ওদের সাথে থেকে থেকে দুষ্টুমিতে পাকা হলাম। টিউশনি আর পড়াশোনার সময় বাদে বাকি সময় চলতো তিনজনের আড্ডা, হাসি তামাশা আর একজন আরেকজনের লেগ পুল করা। স্পেশালি রায়হানের, যখন জানতে পারলাম আমাদের ছোট দিশাকেও পছন্দ করে। কি বলে চিৎকার করতে গিয়েও হাত দিয়ে মুখ চেপে ধরল বেলা। চোখ বড় বড় করে লাইনটা আবারও পড়ল, রায়হান দিশাকে পছন্দ করে। সরু চোখে একবার দিগন্তের দিকে তাকালো বেলা, মুখ নিষ্পিস করছে কত কিছু জানার জন্য, কিন্তু দিগন্তের ঘুম ভাঙাবে না। মনকে স্থির করে হালকা একটু নড়ে সোজা হয়ে বসলো, চোখ ফেললো পরবর্তী পেজের ওপর। মার্চ 22, 2019। মাঝে মাঝে একটু আধটু গান করতাম গুনগুনিয়ে। আমার গানের গলা বেশ ভালো। সেকেন্ড ইয়ারে থাকাকালীন দিগন্ত আর রায়হান আমাকে ফাঁসিয়ে দিয়েছিল। ভার্সিটিতে বিরাট এক গানের প্রতিযোগিতা ছিল, সেখানে হারামি দুটো আমার নাম দিয়ে দিয়েছে না জানিয়ে। আমি প্রস্তুত ছিলাম না, সেভাবেই ওদের দুজনের মান সম্মান বাঁচাতে এত মানুষের সামনে গান গাইতে হলো। ব্যাস, তারপর থেকে আমার গানের ক্যারিয়ার শুরু হলো। গানের সাথে নতুন পরিচিতি গড়তে শুরু করলাম।
যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে গানের জন্য আমাকে থাকতেই হতো। পিজে স্যার না শুনবে না। তখন আমার থার্ড ইয়ারের স্টুডেন্ট সেবার দিগন্ত ওর গ্রামের বাড়ি গিয়েছিল। আমি আর রায়হান ক্যাম্পাসে আড্ডা দিচ্ছিলাম। কিছুক্ষণ পর ক্লাস শুরু হবে। এমন সময় ক্যাম্পাসের একপাশে একদল ছেলের মধ্যমণি একটা ছেলে গিটার হাতে গান ধরল। গান শুনতে সবাই ওদের কাছে এসে ভিড় জমালো। তাই ছেলেটার মুখ দেখতে পেলাম না, না দেখেই তার গানের আওয়াজ আমাকে এত টানলো, আমি ওকে এক পলক দেখার জন্য ছটফটালাম। ভিড় ঠেলে ভেতরে যেতেই আমার জীবনের সবচেয়ে বড় সর্বনাশ ঘটল। শুধু গানে নয়, পুরো ছেলেটার প্রতি আমি দুর্বল হলাম। দিনে দিনে সেই দুর্বলতা বাড়ল। এদিকে আমি যে এক দেখা একটা ছেলেকে ভালোবেসে ফেলেছি সেটা আমি ছাড়া আর কোনো কাকপক্ষেও টের পাইনি। দিগন্ত রায়হানকেও জানাইনি। ভেতরে ভেতরে খোঁজ নিয়ে জানতে পারলাম সে ম্যাথমেটিক্যাল ডিপার্টমেন্টের থার্ড ইয়ারের স্টুডেন্ট। ট্রান্সফার করিয়ে সবে থার্ড ইয়ারে এসেছে। আমার একটু আফসোস হলো, ও আমাদের সাথে ইংলিশ ডিপার্টমেন্টের হলেও পারত। আরও জানলাম সে পিজে স্যারের ভাতিজা ও পুলিশ কমিশনারের ছোট ছেলে ফাহাদ দেওয়ান। পড়তে পড়তে মাথা চক্কর দিচ্ছে বেলার। একদিকে এত সব জানতে পারছে যা কখনো ওর ধারণাই ছিল না। পরিচিত সব মানুষের মাঝে কত কি লুকিয়ে আছে তা এক এক করে জানছে আর অবাক হচ্ছে। তারপর থেকে শুরু হলো গানের প্রতি বেশি জোর দেওয়া। পড়াশোনা আড্ডাবাজি ছেড়ে সারাদিন শুধু রিহার্সেল করতাম। কিছুদিনের জন্য আমার ভার্সিটি আসা যাওয়া কমে যায়। দিগন্ত রায়হানকে অসুস্থতার বাহানা দিয়ে হোস্টেলে পড়ে থাকতাম। সপ্তাহখানেক পর ভার্সিটিতে পা রাখতেই মাথা ঘুরে যায় আমার। চোখের সামনে দিগন্ত আর ফাহাদ দুজন মারামারি করছে। পাশে রায়হান খুব চেষ্টা করছে ওদের ছাড়ানোর, কিন্তু পারছে না। দুজনের মারামারি এমন পর্যায়ে গিয়েছে নাক মুখ ফেটে রক্তারক্ত অবস্থা। আমি ছুটে গেলাম ওদের দিকে। কাকে কি বলবো বুঝতে পারছিলাম না। একবার দিগন্তকে থামতে বলছি, একবার ফাহাদকে থামতে বলছি, দুজনের কেউ কানে তুলছে না আমার কথা। শেষমেশ পিজে স্যার এসে ওদের থামাতে পারলেন। মারামারির কারণ আমি তখনও জানি না। ফাহাদের ফ্রেন্ডরা ওকে নিয়ে চলে গেল। এদিকে দিগন্তকে আমি আর রায়হান মিলে বাইরে নিয়ে এলাম। নাক মুখ ফেটে যা তা অবস্থা ওর। ফার্মেসি থেকে ব্যান্ডেজ করিয়ে রায়হানের সাথে ওকে বাড়িতে পাঠিয়ে দিলাম। ভার্সিটিতে এসে অন্য ফ্রেন্ডের কাছে জানতে পারলাম পুরনো কদমতলা যেখানে বসে আমরা আড্ডা দেই সেখানে ফাহাদ ওর বন্ধু বান্ধব নিয়ে দখলদারি করেছে। হুট করে আসা একটা ছেলে ভার্সিটির পুরনো ছেলের সাথে টেক্কা দিচ্ছে, এটা দিগন্ত মানতে পারেনি। ফলস্বরূপ কদমতলা নিয়ে দুজনের রেষারেষি শুরু হয়। তার রেশ ধরে আজকের এই মারামারি। এদিকে এসব শুনে সদ্য প্রেমে পড়া আমি মাথায় হাত দিয়ে বসে পড়ি। মারামারিটা এদের দুজনের মধ্যে লাগতে হলো। একপাশে প্রেমিক পুরুষ, একপাশে বেস্ট ফ্রেন্ড। এহেন দোটানা পরিস্থিতিতে পড়ে না খাওয়া ভুলে বসলাম। তারপর ওদের রোজকার ঝগড়া ফ্যাসাদ, একে অন্যের নাক ফাটাফাটি লেগেই থাকে। দুই ডিপার্টমেন্টের দুই টপারের মারামারি পুরো ভার্সিটির মানুষজন উপভোগ করে, আর আমি শুধু মুখ বন্ধ করে রেখে চুপচাপ দেখি। কারো পক্ষে কথা বলি না, বিপক্ষেও কথা বলি না। দিগন্ত ফাহাদকে যাতা বলে গালাগালি দেয়, আমি অসহায়ের মতো চুপচাপ শুনি। ফাহাদের সাথে আমার রোজ দেখা হতো, তবে নাইবা কেন সারা বছর ভার্সিটিতে অনুষ্ঠান প্রতিযোগিতায় লেগে থাকে। যে কোনো অনুষ্ঠানে আমি আর ফাহাদ ডুয়েট করেছি অনেকবার। আস্তে আস্তে আমাদের গানের এই স্ট্রং গ্রুপ তৈরি হলো। দিগন্তের সাথে ফাহাদের ঝগড়া লেগে থাকলেও আমার গানের ব্যাপারে সে কোনোদিন বাধা দেয়নি, বলেনি শত্রুর সাথে গান গাইবি না। রিহার্সেলের বাহানা করে ফাহাদের কাছাকাছি থাকার চেষ্টা করতাম তখন। অবাক হতাম ফাহাদ আমাকে ইগনোর করতো। ভার্সিটির অন্য ছেলে হলে নিশ্চয়ই এতদিনে আমার সৌন্দর্যে মুগ্ধ হতো, প্রেমে পড়তো। কিন্তু ফাহাদ আমাকে ঠিকভাবে দেখেও না, আসে নিজের মতো গান গেয়ে চলে যায়। একদিন তালুকদার প্রোডাকশন থেকে আমাদের গানের অফার আসে। প্রথমে অবাক হয়ে বটে, ওটা দিগন্তের বাবা চাচার মিউজিক চ্যানেল। আমি আর ফাহাদ আলোচনা করে চুক্তিপত্র স্বাক্ষর করি। সেখানে স্বাক্ষর করে দিগন্ত আর রায়হানও। ওরা গানের লাইন বানাবে আর আমরা দুজন গাইবো। তারপর সেখান থেকে শুরু হলো আমাদের চারজনের মিউজিক অ্যালবামের ক্যারিয়ার। যত যাই হোক, কমলো না দিগন্ত ফাহাদের মারামারি। যখন যেখানে সুযোগ পাই দুজনে নাক ঠোঁট ফাটিয়ে বসে থাকে। তৃতীয় বর্ষের শেষের দিকে গিয়ে ফাহাদ আর আমি মিলে নিজেদের একটা মিউজিক পেজ খুললাম। দুজনে যে যখন ফ্রি থাকতাম লাইভে এসে গান করতাম, তবে কেউ আমাদের আসল পরিচয় জানতো না। ফাইনাল ইয়ারের শুরুতে গিয়ে আর নিজেকে দমিয়ে রাখতে পারলাম না। দিগন্ত রায়হানের সামনে ফাহাদকে প্রপোজ করলাম। সে সঙ্গে সঙ্গে আমাকে রিজেক্ট করলো। কারণ হিসেবে বলল তার অলরেডি 5টা গার্লফ্রেন্ড। সেসব শুনে আমি ভেঙে পড়ি। তারপর থেকে দেখি ফাহাদ দেওয়ানের মেয়েবাজি কারবার। হয়তো প্রতি 2-3 দিন অন্তর অন্তর তার গার্লফ্রেন্ড পাল্টে। আমি সেসব দেখে আর ভেতরে ভেতরে জ্বলি। সত্যি তাকে ভালোবেসে ফেলেছিলাম। ভালোবাসায় অন্ধ হয়ে
তার মেয়েবাজি স্বভাবকেও না দেখার মতো করে থাকতাম। কষ্ট হতো ওকে অন্য মেয়ের পাশে দেখতে। গানের মাঝে, রিহার্সেলের মাঝে কত শত চেষ্টা করেছে ওর অ্যাটেনশন পাওয়ার, কিন্তু ফাহাদ আমাকে পাত্তা দেয় না। ফাহাদ ওর গানের জন্য শহরের বাইরে যায়, 1 মাস পর ফিরবে। আর কোনো মেয়ে যেন ওর সাথে সম্পর্কে না যায় সেজন্য একদিন ভার্সিটিতে মিথ্যা রটিয়ে দিলাম ফাহাদ দেওয়ান আমাকে বিয়ে করতে চেয়েছে। তা শুনে দিগন্ত রায়হান আমার উপরে খেপল। অস্বাভাবিক না, জানতাম এ বিষয়ে ওরা দুজন রাগ করবে। তারপর দুদিন চেষ্টা করার ওদের রাগ ভাঙাতে পারি, আবারও আমাদের আড্ডাবাজি শুরু হয়। ঈদের জন্য ভার্সিটি বন্ধ হয়ে যায়। দিগন্ত রায়হান প্ল্যান করে গ্রুপ ট্যুর দিবে। যেহেতু ঈদের সময় অন্যান্য মেয়ে ফ্রেন্ডরা বাড়ি চলে গিয়েছে, তাই আমার আর যাওয়া হলো না। ওদের ট্যুরে যাওয়ার পরের দিন স্টুডিও থেকে আমার ডাক আসে। সারাদিন হোস্টেলে পড়ে থেকে বিরক্ত আমি আগপিস না ভেবে চলে যাই। জীবনের বড় ভুল এখানেই করে ফেলি, সাথে হারিয়ে ফেলি নিজেকে আর আমার ক্ষণিকের পাওয়া আপন মানুষগুলোকে। ঈদের জন্য যে স্টুডিওর কাজ সব বন্ধ সে খেয়াল হারিয়ে বসেছিলাম। সেখানে যাওয়ার পর দুজন ছেলে ছাড়া আর কাউকে পাই না। দুজনের কাউকে চিনি না, না আগে কখনো দেখেছি। ভয় হয় আমার, চলে আসতে চাই, পারি না। ছেলে দুটো আটকে ফেলে, জোর জবরদস্তি শুরু করে। শেষ পর্যন্ত একা মেয়ে, দুটো ছেলের শক্তির কাছে হার মানতে হয়। আমার হাহাকার আত্মচিৎকার স্টুডিও রুমের 4 দেওয়ালের মাঝে আটকা পড়ে। জীবনে 3টা মানুষকে সে সময় পাগলের মতো ডেকেছিলাম, কিন্তু হাই, 3জনের একজনও এই শহরেই ছিল না। মাঝখানে নিজের রূপ নিয়ে বড় অহংকার করেছিলাম, হয়তো সেই অহংকারেরই পতন হলো সেখানে। স্টুডিওর চাবি ওদের কাছে ছিল, নিশ্চিত হলাম স্টুডিওর মালিকের কেউ হয় তারা। ছেলে দুটো নিজের কাজ শেষে আমাকে সেভাবে ফেলে রেখে চলে যায়। আধমরা আমি শরীরের ব্যথার তীব্র লাঞ্ছনা নিয়ে পড়ে থাকি। যখন হোশ ফেরে তখন হাসপাতালে পাই নিজেকে। সামনে দেখি স্টুডিওর মালিক আর জুনায়েদ তালুকদারকে। প্রায় দিন এক গড়িয়ে ওরা এসেছিল মিউজিক অ্যালবামের কাজে, এসে আমাকে ছিন্নভিন্ন অবস্থায় পাই। এই ঘটনা যেন বাইরে না যায়, তাই স্টুডিও মালিক মুখ বন্ধ রাখতে ভিডিও ভাইরাল করার হুমকি দেয়, কারণ ছেলে দুটোর মধ্যে একজন তার সন্তান। স্টুডিওতে তালা ঝুলিয়ে সেই লোক তার পরিবার নিয়ে তখনই কোথায় যেন চলে যায়। আমার অবস্থা তখন শোচনীয়, কাউকে কিছু জানানোর মতো মুখ ছিল না। সে অবস্থায় জুনায়েদ তালুকদার আমাকে বিয়ে করতে চায়। আমি রাজি হই না, সুযোগের সদ্ব্যবহার সেও নেয়। পুনরায় ভিডিও ভাইরাল করার ভয় দেখিয়ে আমাকে বাধ্য করে বিয়ে করতে। জুনায়েদ তালুকদারের নজর আগে থেকে আমার উপরে ছিল। ধর্ষিতা হলেও আমার সৌন্দর্যের জন্য বিয়ে করতে পিছপা হয়নি। একবার নিজের ছেলের কথাও হয়তো ভাবেনি। পরদিন সেই স্টুডিওতেই ইচ্ছাকৃত আগুন লাগানো হয়। আমার ঘটনা চাপা পড়ে যায়, কেউ জানে না, আর না আমি কাউকে জানাতে পেরেছি। কাকে জানাবো? এই শহরে যে দুজন আমার আপন ছিল তাদের চোখে আমি তখন বিষ। ট্যুর থেকে ফেরার পর জুনায়েদ তালুকদারের পাশে আমাকে দেখে রাগ, ঘৃণা আর ক্ষোভ নিয়ে বাড়ি ছাড়ে দিগন্ত। সবাইকে জানানো হয় আমাদের লাভ ম্যারেজ। ব্যাস, তারপর থেকেই সুস্থ স্বাভাবিক জীবনগুলো পাল্টে যায়। ভার্সিটি সহ পুরো এলাকায় রটিয়ে যায় আমি জুনায়েদ তালুকদারকে ভালোবেসে বিয়ে করেছি। আমি হয়ে গেলাম সবার কাছে ঘৃণার পাত্রী। শুনেছিলাম আমার বিয়ের ব্যাপারে জানার আগেই ফাহাদ আমার প্রপোজাল একসেপ্ট করেছিল, কিন্তু ভাগ্যের পরিহাসে তার সামনে আর কখনো যাওয়া হলো না। দিগন্ত আর রায়হানের মতো বন্ধু পেয়েও হারিয়ে ফেলার আফসোস মরার আগ পর্যন্ত থেকে যাবে আমার। নিঃস্ব আমি। আপন মানুষগুলোর ঘৃণিত দৃষ্টি দেখে নিজেকেও প্রচণ্ড ঘৃণা করি। সতীত্ব হারিয়ে, ভালোবাসার মানুষ হারিয়ে, বেস্ট ফ্রেন্ড হারিয়ে, জুনায়েদ তালুকদারের এক বাচ্চার মা হয়ে পাথরের ন্যায় বেঁচে আছি। আমার জন্য লোকসমাজে দিগন্তকে সাফার করতে হয়েছে। মানুষ কটুবাক্য শুনিয়েছে ওকে। ওর জীবনে সবচেয়ে বড় অপরাধী আমি। কখনো মাফ করবে না আমাকে। কিছু পেতে হলে নাকি কিছু হারাতে হয়? কিছু না হারিয়ে সব হারিয়েছি আমি। প্রিয় মানুষগুলো হারিয়ে মোনালিসা মনা নিঃস্ব। মনা, 25শে জুলাই 2021। চোখ গড়িয়ে আপন গতিতে পানি পড়ছে বেলার, সে অশ্রুবিন্দুর ফোঁটা টুপটুপ করে দিগন্তের হাতের উপর পড়তেই ঘুম হালকা হয় ওর। জুড়ে বিরাজ করছে টিমটিমে হালকা হলদেটে আলো। বিছানার মাঝখানে রোকেয়া তালুকদারের কাজ ঘেঁষে গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে প্রত্যাশা। নাতনির গায়ে হাত বুলাচ্ছে রোকেয়া। বয়সের ভারে কুঁচকে আসা আখি পল্লবে তার অশ্রুবিন্দু চিকচিক করছে। সবকিছু থেকে বঞ্চিত বাচ্চাটা। দাদা দাদি, চাচা চাচি, ভাই বোন সব থেকেও নেই ওর কাছে। কারো আদর পায়নি এতদিন। মায়ের ছায়াতলে বড় হয়েছে, আজ সেই মাও মৃত্যু পর্যায়ে। মনাকে দুচোখে সহ্য করতে পারেন না রোকেয়া। তার বড় নাতির জীবন দুর্বিষহ হয়েছিল ওর কারণে। বাবা ছেলের সম্পর্কে ফাটল ধরেছে ওর কারণে। নাতির জন্য বুক পড়ে তার। সে কারণে মনাকে বিয়ে করার পর থেকে জুনায়েদের সাথে কথা বলেন না তিনি।
মনাকেও দেখতে পারেন না। অথচ আজ প্রত্যাশার মুখের দিকে চেয়ে রোকেয়া তালুকদার মনে প্রাণে দোয়া করছেন মনা যেন বেঁচে ফেরে। ছোট্ট প্রত্যাশার রূপ চোখে লাগার মতো। মা ছাড়া এই দুনিয়ায় ওই বাচ্চাটাকে ঠিকভাবে আগলে রাখার মানুষ দ্বিতীয়টি নেই। মায়ের মতো নিরাপত্তা কেউ দিতে পারবে না ওকে। কথাগুলো ভাবতে ভাবতে চিন্তিত মুখে প্রত্যাশার কপালে হাত রাখল রোকেয়া। না, জ্বর কমার বদলে বাড়ছে। হাত পায়ে চোট লাগার কারণে ব্যথায় জ্বর এসেছে প্রত্যাশার। ওকে নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন রোকেয়া। বেলা ওষুধ খাইয়ে দিয়ে গিয়েছে। তাপমাত্রা নেমেছিল কিছুক্ষণ আগে, এখন আবার জ্বরে শরীর পুড়ে যাচ্ছে। প্রত্যাশার গায়ে ভালোভাবে চাদর টেনে দিয়ে নিচে গেলেন তিনি। জলপট্টির ব্যবস্থা করতে। তাপমাত্রা বেড়ে চলেছে অনবরত। রুম ছেড়ে বাইরে বের হলো রতন। উস্কো খুস্কো চুল, এলোমেলো চেহারা তার। ধীর পায়ে চলতে চলতে এক জায়গায় এসে কদম থামল। ঘাড় বাঁকিয়ে তাকালো হাট খোলা দরজায় মারিয়ে ভেতরের দিকে। অতঃপর হেলতে দুলতে রুমের ভেতর ঢুকে পড়ল। শব্দহীন পায়ে এগিয়ে গেল বিছানার কাছে। রক্তাভাব চোখ জোড়া ঘুরিয়ে ফিরে দেখল বিছানায় শায়িত বাচ্চাটার মুখের দিকে। হঠাৎ নড়ে চড়ে উঠল প্রত্যাশা। জ্বর আসা ভাঙা গলায় আওড়ালো, পানি। রতন শুনল সেই শব্দ। পাশের ছোট টেবিলে একটা গ্লাস চোখে পড়ল ওর। আধ গ্লাস পানি আছে তাতে। হয়তো প্রত্যাশা খেয়েছিল। কি ভেবে হাত বাড়িয়ে গ্লাসটা নিল সে। গ্লাসের ভেতর থাকা পানিটুকু পরখ করে উন্মাদের মতো হেসে উঠল। পরক্ষণেই সতর্ক দৃষ্টি ঘুরিয়ে আশপাশ দেখে প্রত্যাশাকে কোলে তুলে নিল। দুরন্ত পা বাইরের দিকে যেতে যেতে বিড়বিড়িয়ে বলতে লাগলো, পানিতে চুবিয়ে দিলে পিপাসা মিটবে। ঘুমের ঘোরে ছটফট করছে প্রত্যাশা। তৃষ্ণায় গলা শুকিয়ে গিয়েছে ওর। পুনরায় আটকাভাবে উচ্চারণ করলো, পানি খাবে। এর মাঝে টের পেল কেউ কোলে তুলে নিয়েছে ওকে। নিভু নিভু চোখ জোড়া হালকা খুলতে দেখতে পেল আস্তে আস্তে রুম থেকে ওর দূরত্ব বাড়ছে। জ্বরের ঘোরে ছোট্ট প্রত্যাশা আর তাকিয়ে থাকতে পারল না। নাইবা কিছু বুঝতে পারল, কেবল হারিয়ে যেতে শুরু করলো ঘুমের অতলে।